বীরভূম পোর্টাল। শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণের আত্মনিবেদনের একটি ছোট করে গাইছি। বধূ কি আর বলিব আমি, হে বধূ কি আর বলিব আমি, বধূ তুমি তো আমার সকলে জানো, কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি, হে বধূ কি আর বলিব আমি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কীর্তনিয়া নয়না দাস সম্প্রতি বীরভূম পোর্টালের মুখোমুখি হয়ে তার সাফল্যের পেছনের গল্প শেয়ার করেছেন। তিনি জানান, তার আন্তর্জাতিক খ্যাতি অর্জনে তার কঠোর পরিশ্রম এবং সঙ্গীতের প্রতি ভালোবাসা প্রধান ভূমিকা পালন করেছে। নয়না দাস শুধু বীরভূমেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে এবং সেই সঙ্গে জেলার বিভিন্ন জায়গাতে তিনি কীর্তন করেছেন। এমনকি বিদেশেও কীর্তন পরিবেশন করেছেন বহুবার। তার কীর্তনের ধারা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এবং তিনি এক শিল্পী হিসেবে নিজেকে নক্ষত্রের পর্যায়ে পৌঁছে দিয়েছেন। তার অভিনব কীর্তন শৈলী এখন শিল্পীদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। নমস্কার, আমি কীর্তনিয়া নয়না দাস, আমার বীরভূম ইলামবাজার নিবাসী। আমার প্রথম কীর্তনে জগতে আসা আমার বাবা কীর্তনিয়া গদাধর দাসের হাত ধরে। একদম ছোট্ট বয়সে, তখন আমার 5 বছর বয়স, সেই সময় আমার বাবা কীর্তন গাইতেন। তো আমার বাবার কীর্তনের আসরেই মানে শুনে শুনে আমার সব মুখস্থ হয়ে গেছিলো। তা কোনো একটা আসরে হঠাৎ করে গাওয়া, সেখান থেকেই আমার মানে কীর্তনে আসা এবং তখন থেকেই চলছে। কেমন লাগে কীর্তন গান করতে? আসলে এটা আমার প্রফেশন হওয়ার আগেই বা প্যাশন এটা বোঝার আগেই কীর্তনটা আমার মানে জীবনে এসেছে। সেই জন্য আমার তো ভালো লাগার জায়গা, আমার মানে জীবন বলতে পারেন। এটা ছাড়া আমি আর অন্য কিছু ভাবতেই পারি না, কারণ আমি প্রথমে কীর্তন করেছি, তারপরে স্কুলে ভর্তি হয়েছি। তো এটা আমার কাছে এর থেকে বড় আর আমার জীবনে আর কিছু নেই। তো আমার খুবই ভালো লাগে। দেখুন দিদি, কীর্তনের যে সময় আগের থেকে এখন জনপ্রিয়তা অনেক বেড়েছে। হ্যাঁ, অনেক বেড়েছে। তো এখন কি বলবেন সেই বিষয়ে, যে দিন দিন আস্তে আস্তে কীর্তনের যে জনপ্রিয়তা বাড়তে আসছে? আগে তো এতটা ছিল না। এত বাড়ার কারণ কি রয়েছে? আসলে আগে যেমনভাবে কীর্তন পরিবেশন হতো আর এখন যেভাবে কীর্তন পরিবেশন হয়, তাতে করে কীর্তনটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আমি আগেরকার কীর্তনকে অবশ্যই সম্মান করি এবং যারা কীর্তন আগে গাইতেন তারা কীর্তন জেনে বুঝে এবং কীর্তন যথারীতি শিক্ষা করে গাইতেন। কিন্তু এখন কীর্তনের সঙ্গে আরও নানান রকম, যেমন এই যে রবীন্দ্রসঙ্গীত, এই নজরুল গীতি, আবার হয়তো একটা লোকগীতি, এই কীর্তনের মধ্যেই কিন্তু এখন কীর্তনিয়ারা গাইছে। এবং দেখা যাচ্ছে যে কীর্তন যে শুনতে আসছে তাদের মধ্যে একজন হয়তো রবীন্দ্রসঙ্গীত গায়। তো কীর্তনিয়া যখন একটা রবীন্দ্রসঙ্গীত গাইছে, তার মনে আনন্দ হচ্ছে, তা সে কিন্তু ওই রবীন্দ্রসঙ্গীতটার জন্য বসে আছে যে কখন ওই রবীন্দ্রসঙ্গীতটা গাইবে আমি শুনবো। তার কীর্তনেরও নলেজ হয়ে যাচ্ছে, সেই সঙ্গে ওই গান শোনার। কেউ আবার হয়তো নজরুল গীতি পছন্দ করেন বা কেউ শ্যামাসঙ্গীত ভালোবাসে। তা সে যখন সেই গানটা কীর্তনের মধ্যে শুনতে পাচ্ছে, তখন তার আনন্দ হচ্ছে এবং তার কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠছে। সে আবার অন্য কোথাও কীর্তনটা শোনার চেষ্টা করছে। এবং যেহেতু এখন কীর্তনকে অনেক সহজ সরলভাবে পরিবেশন করা হয়, আগে যেমনভাবে করা হতো তার থেকে অনেকটা সহজভাবে, কিন্তু ধীরে ধীরে এতটাই সহজ হয়ে যাচ্ছে যে সেক্ষেত্রে হয়তো কীর্তনের ইফেক্ট পড়ছে। কিন্তু আমার মনে হয় যেহেতু খুব সহজ করে বোঝানো হচ্ছে কীর্তন বলেই মানুষের কাছে এখন বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। দিদি, কীর্তনিয়া শিল্পী এখন সংখ্যা বাড়ছে, তো প্রতিযোগিতা কতটা বাড়ছে?
হ্যাঁ, প্রতিযোগিতা তো আছেই। নিশ্চয়ই প্রতিযোগিতা আছে। কারণ আগে যেমন কি কীর্তনিয়া খুব কম ছিল। কিন্তু এখন তো কীর্তনিয়া অনেক। আর ওইটাই যেটা বলছিলাম যে এখন ইউটিউব দেখেই বেশিরভাগ কীর্তনিয়া তৈরি হয়ে যাচ্ছে। এখন শিখতে মানুষকে কম হয়। যেমন আমরা খুব কষ্ট করে গুরুর কাছে গিয়ে কীর্তন শিখেছি, মানে বড় বড় তাল তরঙ্গ খুব কষ্ট করে শিখেছি। কিন্তু যেহেতু এখন সেই জায়গাটা কমে যাচ্ছে, সেহেতু মানুষের কাছে ওই লাইট ব্যাপারটাই বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা সত্যিকারের কীর্তন, আসল কীর্তন গাইছে, তাদের একটু সমস্যা হচ্ছে কি বলবো, ওই লারেলাপা গানের সঙ্গে প্রতিযোগিতায় নামাটা। দিদি, একটা জিনিস হচ্ছে যে আপনার কীর্তন গানে মানুষের কাছে কতটা সাড়া পাচ্ছেন আপনি? না, আমি তো মানে খুবই সাড়া পাই। বিশেষ করে যেখানের মানুষ যেটা শুনতে ভালোবাসে সেটা তো গাই, এবং তার সঙ্গে যেখানে যেই ধরনের কীর্তন গাওয়া হয় না সেখানে সেটা পরিবেশন করার চেষ্টা করি। এবং দেখেছি যে অনেকেই হয়তো বলে যে এইখানের মানুষ এই কীর্তনটা শোনে না বা এত ভারী জিনিস বুঝতে পারে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কিন্তু আমি অনেক আসরে এরকম গেয়ে দেখেছি যে মানে একেবারে কীর্তনের গভীরের জিনিস সেখানের মানুষ হয়তো বোঝে না বা খুব লাইট জিনিসটাই নিয়ে এসেছে, কিন্তু অথচ তারা শুনে খুব আশীর্বাদ করেছে এবং বারবার একই আসরে আমি গাইতে গেছি। তো কীর্তনের মতো করে পরিবেশন করলে মানুষ অবশ্যই ভালোভাবে নেয়। এবং আমি যেভাবে গাই আর কি, গুরুদের কাছে যেভাবে শিখেছি, তো সত্যিই খুব ভালো সাড়া পাই। এবং আমার মনে হয় যে আগামী দিনে আরও হয়তো বেশি মানুষের কাছে কীর্তনটা আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে। দিদি, কোথায় কোথায় গিয়েছেন এখনো পর্যন্ত কীর্তন করতে? মোটামুটি পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় গান করেছি। তারপরে আপনার ভারতের মধ্যে বলতে গেলে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তারপরে পাটনা, এগুলো তো গেছিলামই। তারপরে আসামে গেছি, ত্রিপুরা। আর তারপরে সবথেকে যেটা বাইরে গেছি, লন্ডনে গিয়ে কীর্তন পরিবেশন করে এসেছি। হয়তো অনেকেই জানে যারা আমাকে ফলো করে। তো সেখানে 40 দিন ছিলাম। সেটাও একটা মানে বিরাট বড় পাওয়া আমার কাছে। মানে কি বলবো, শুধু পাওয়া নয়, গর্ব নয়, মানে সৌভাগ্য মনে হয় না, গর্বই বেশি মনে হয়। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে আমি কীর্তন প্রচার করছি। মানে আমাদের মাটির জিনিস, মহাপ্রভুর জিনিস, তো সেটা তো আমার কাছে খুবই বড় পাওয়া। আর ওখানকার মানুষদের দেখেছি যে যেভাবে তারা কীর্তন শুনছে, হয়তো আমাদের বাংলাতেও অনেক মানুষ এতটা কীর্তনটাকে ভালোবাসে না যতটা লন্ডনের বাঙালিরা কীর্তনকে যতটা ভালোবেসেছে। তো সেটা আমি বাইরে গিয়ে আমার খুব ভালো লেগেছে। এবং বাংলাদেশেও বহুবার কীর্তন করেছি, এবং বাংলাদেশের ভক্তরা আমাকে মানে খুবই ভালোবাসে এবং এতটাই স্নেহ করে যে বাংলাদেশে যাবার জন্য সবসময় ফোন করতে থাকে। কিন্তু এখন একটু পরিস্থিতির অন্যরকম হওয়ার জন্য বিশেষ করে এখন এই বছরটা আর যাইনি। তবে সত্যি বাইরে গিয়ে খুব ভালো লাগে। দিদি, আপনি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেন, হ্যাঁ, হ্যাঁ। তা এই শ্রেয় কাকে দেবেন? আমার কি বলবো, আমার গুরুদেববৃন্দ যারা আছে এবং আমার বাবা, সত্যিই আমার বাবার হাত ধরেই এই কীর্তনের আমার আশা। কারণ ছোটোবেলা থেকে উনি যদি আমাকে সাপোর্ট না করতেন, আমার কখনোই সম্ভব হতো না। কীর্তন থেকে শুরু করে আমার পড়াশোনা থেকে শুরু করে এবং আমার ফ্যামিলি মা বাবা এতটাই সাপোর্ট করেছে যে যখনই যাই কিছু করতে গেছি সবসময় তারা আমাকে সাহায্য করেছে এবং সবসময় তারা পিছনে দাঁড়িয়ে থেকে যে তুমি করো, আমরা আছি। তো তাদের জন্য, এবং সেই সঙ্গে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, উনিও কীর্তন যথাযোগ্য আমাকে শিক্ষা দিয়েছেন। তাই সেই জন্য হয়তো আমি বিনা মূল্যে বিকাইলাম পরাণ বধূ তোমার শ্রীচরণে, বিনা মূল্যে বিকাইলাম, নিশ্চয় হইলাম দাসী। এখন আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মোরে। চণ্ডীদাসে কয় পরশ রতন, গলায় গাঁথিয়া পরে। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, কালো মানিকের হার গলায় পরে।
বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। চণ্ডীদাসে কয় পরশরতন গলায় গাঁথিয়া পরে, গলায় গাঁথিয়া পরে। সর্বোপরি মনে হয় বাইরে যাওয়ার জন্য ইংরাজি অনার্স MA করেছিলাম সেহেতু তারা ওই আমার ইংরাজি গানটা শুনে খুব খুশি হয়েছিল এবং সেই গানটার জন্যই ওনারা বিশেষ করে আমাকে লন্ডনে নিয়ে গেছিল। তো সত্যি সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। দিদি, আপনি কোন আঙ্গিকারে কীর্তন গান করেন? আমি সব ধরনেরই কীর্তন, মানে শুধুমাত্র যে কীর্তনের আসল জিনিস বা বড় বড় তাল তরঙ্গ যেগুলো হয় সেই কীর্তন, সঙ্গেও রবীন্দ্রসঙ্গীত বলুন, নজরুল গীতি বলুন, এবং সবটাই মানুষের কাছে মানে প্রসঙ্গক্রমে বলার চেষ্টা করি। তবে মূল কীর্তনের ধারা থেকে সরে গিয়ে নয়, এখন যেভাবে হচ্ছে যে পদাবলী বাদ দিয়েই কীর্তন, বৈষ্ণব পদাবলী বাদ দিয়েই কীর্তন অনেক কীর্তনীয়া হয়তো পরিবেশন করছেন। তো সেটা সঙ্গে আমি সহমত নই, এবং আমি মনে করি যে বৈষ্ণব পদাবলী ছাড়া কখনোই কীর্তন হতে পারে না। সেটা গৌরলীলা হোক বা সেটা কৃষ্ণলীলাই হোক বা সেটা ভক্তলীলাই হোক, অবশ্যই তাল তরঙ্গ এবং পদাবলীকে বাদ দিয়ে কখনোই কীর্তন নয়, এবং আমি সেইটাই বজায় রাখার চেষ্টা করছি। আর আগামী দিনে সেটাই ইচ্ছা আছে যে লাইট কিছুর সঙ্গে মানুষকে ভারী কিছু দেওয়া, যাতে মানুষ শুধুমাত্র কীর্তনটাকে মানে খুব হালকা ধরনের সঙ্গীত ভেবে না বসে। তো সেই চেষ্টাতেই আমি আছি। বীরভূম পোর্টালকে অনেক ধন্যবাদ জানাই। এইরকম মানে কীর্তনের বিষয়ে এই যে কাজ আপনারা করছেন, সত্যিই বড় ভালো লাগলো। কারণ নিউজ চ্যানেলে তো সবসময় নিউজ এখানে সেখানে কী ঘটনা হচ্ছে সেগুলো দেখায়, কিন্তু আমাদের তো সংস্কৃতি, যেটা যে সমাজের সংস্কৃতিটা সমাজের রূপকে আরও বেশি বেশি করে তুলে ধরে। তো কীর্তন হচ্ছে সবথেকে বড় আমাদের বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে ধরে রেখেছে আজ থেকে 800 বছর ধরে। কারণ জয়দেব তিনি গীতগোবিন্দম রচনা করেছিলেন 800 বছর আগে, তা সেই 800 বছরের কীর্তন এখনও আমাদের কীর্তনে গাওয়া হচ্ছে। তা এটা তো আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছে, এবং সংস্কৃতি সমাজ এর মধ্যে দিয়ে আরও ভালোভাবে আমরা মানুষকে জানতে পারি। তা এই যে কীর্তনের বিষয়ে আমাদের সংস্কৃতির বিষয়ে তুলে ধরছেন, বীরভূম পোর্টালকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই ধরনের কাজ আপনারা আরও করে থাকুন, আমরাও সঙ্গে থাকবো নিশ্চয়ই।